প্রিয় শিক্ষার্থীরা, অর্থনীতির আরো একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি পড়ব সেটি হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতার প্রকারভেদ। পূর্বের ক্লাসে আমি চাহিদার স্থিতিস্থাপকতার সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা চাহিদার স্থিতিস্থাপকতার প্রকারভেদের একটি বিষয় নিয়ে আলোচনা করব, দাম স্থিতিস্থাপকতা। তো দাম স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনার পূর্বে আমার মনে হয় চাহিদার স্থিতিস্থাপকতা বিষয়টি আরো একটু ভিন্নভাবে বোঝার চেষ্টা করা উচিত। এই যে চাহিদা অপেক্ষক আমরা পড়ে এসেছি, যে চাহিদার যতগুলো নির্ধারক আছে, নির্ধারকগুলোর উপর যেহেতু চাহিদা নির্ভরশীল বা চাহিদার পরিমাণ নির্ভরশীল, চাহিদার নির্ধারকগুলোর সাথে চাহিদার পরিমাণের যে নির্ভরশীলতার সম্পর্ক আছে, তার গাণিতিক প্রকাশ বা গাণিতিক বিবৃতিকে চাহিদা অপেক্ষক বলে। এখানে আমি একটি চাহিদা অপেক্ষক সাধারণ রূপে লিখে রেখেছি যে এই কিউডি হচ্ছে চাহিদার পরিমাণ, কিউডিটা দ্রব্যের নিজস্ব দাম পি এর উপর নির্ভরশীল, ক্রেতার আয় ওয়াই এর উপর নির্ভরশীল, বিকল্প দ্রব্যের দাম পিএস এর উপর নির্ভরশীল, পরিপূরক দ্রব্যের দাম পিসি এর উপর নির্ভরশীল, ভবিষ্যৎ সম্পর্কে ক্রেতার প্রত্যাশা ই এর উপর নির্ভরশীল, ক্রেতার রুচি বা পছন্দের উপর চাহিদার পরিমাণ নির্ভরশীল, আবহাওয়া বা ঋতু পরিবর্তন ডব্লিউ দিয়ে চিহ্নিত করেছি, তার উপর চাহিদা নির্ভরশীল, সময়কে আমরা স্মল টি দিয়ে চিহ্নিত করেছি, সময়ের উপর চাহিদা নির্ভরশীল। এই যে এতগুলো বিষয়ের উপর চাহিদা নির্ভরশীল, এগুলো ছাড়াও আরো থাকতে পারে, এজন্য এখানে যে এটাকে এলিপসি বলে ডট ডট দিয়ে রেখেছি, আরো থাকতে পারে। আমরা প্রচলিত যেগুলো বহুল প্রচলিত আলোচিত এগুলো নিয়ে আলোচনা শুরু করি। যেহেতু চাহিদা এই এতগুলো বিষয়ের উপর নির্ভরশীল, তার সবগুলো দ্বারাই চাহিদা প্রভাবিত হয়। সুতরাং এর যে কোনো একটি নির্ধারক, এই যে নির্ধারকগুলো আছে, চাহিদার যে কোনো একটি নির্ধারকের পরিবর্তনের সাথে সাথে চাহিদার পরিমাণও পরিবর্তিত হবে। তো চাহিদার যে কোনো নির্ধারকের পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে পরিবর্তনটা হবে, এই দুই পরিবর্তনের অনুপাতকে আমরা বলছি চাহিদার স্থিতিস্থাপকতা। সুতরাং তোমরা বুঝতে পারছো যে চাহিদার স্থিতিস্থাপকতা কথাটি অত্যন্ত ব্যাপক। যদি নির্ধারকটি হয় দ্রব্যের নিজস্ব দাম, তাহলে দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের শতাংশিক পরিবর্তন হবে। এই দুই পরিবর্তনের অনুপাতকে আমরা বলবো চাহিদার দাম স্থিতিস্থাপকতা। ওয়াই হচ্ছে ক্রেতার আয়, ক্রেতার আয়ের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের শতাংশিক যে পরিবর্তন ঘটবে, এই দুই পরিবর্তনের অনুপাতকে আমরা বলবো চাহিদার আয় স্থিতিস্থাপকতা। পিএস এটা হচ্ছে বিকল্প বা পরিবর্তক দ্রব্যের দাম। বিকল্প দ্রব্যের আরেকটি নাম হচ্ছে পরিবর্তক দ্রব্য। তো এই যে বিকল্প দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের শতাংশিক যে পরিবর্তন ঘটবে, এই দুই পরিবর্তনের অনুপাতকে আমরা বলবো চাহিদার আড়াআড়ি বা পারস্পরিক স্থিতিস্থাপকতা। একইভাবে পিসি হচ্ছে পরিপূরক দ্রব্যের দাম। তো পরিপূরক দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের শতাংশিক যে পরিবর্তন ঘটবে, এই দুই পরিবর্তনের অনুপাতকে আমরা বলবো আড়াআড়ি স্থিতিস্থাপকতা। এই পরিবর্তক এবং পরিপূরক এই দুইটা ক্ষেত্রেই, এই দুই ধরনের দ্রব্যের দামের পরিবর্তনের ক্ষেত্রেই চাহিদার পরিমাণের যে পরিবর্তনটা হয়, দুইটার অনুপাতকে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলে। এখন
এই যে ই হচ্ছে ভবিষ্যৎ দাম সম্পর্কে ক্রেতার প্রত্যাশা। ভবিষ্যৎ দাম সম্পর্কে ক্রেতার প্রত্যাশার পরিবর্তন হলেই চাহিদার পরিমাণেরও পরিবর্তন ঘটবে। সেক্ষেত্রে এই দুই পরিবর্তনের অনুপাত নিয়ে যদি আমরা স্থিতিস্থাপকতা পরিমাপ করতে যাই, তাহলে আমরা বলতে পারবো ক্রেতার প্রত্যাশার স্থিতিস্থাপকতা। এই টিটা হচ্ছে ক্রেতার রুচি বা পছন্দ। ক্রেতার রুচির পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে পরিবর্তন ঘটবে, এই দুই পরিবর্তনের অনুপাতকে আমরা বলতে পারি ক্রেতার রুচির স্থিতিস্থাপকতা। আবহাওয়ার পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে পরিবর্তন ঘটবে, এই দুই পরিবর্তনের অনুপাতকে আমরা বলতে পারি আবহাওয়ার স্থিতিস্থাপকতা। একইভাবে এই যে সময়ের পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে পরিবর্তনটা ঘটবে, এই দুই পরিবর্তনের অনুপাতকে আমরা বলতে পারি চাহিদার সময় স্থিতিস্থাপকতা। তাহলে বোঝা যাচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা কথাটি অত্যন্ত ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। চাহিদার যতগুলো নির্ধারক আছে, তার প্রত্যেকটি নির্ধারকের প্রেক্ষিতে আমরা চাহিদার একটি করে স্থিতিস্থাপকতার ধারণা আলোচনা করতে পারব। কিন্তু চাহিদার স্থিতিস্থাপকতার প্রকারভেদ যখন আলোচনা করা হয়, তখন চাহিদার স্থিতিস্থাপকতার এই তিন ধরনের প্রকারভেদ নিয়ে আলোচনা করা হয়। যে বলা হয় চাহিদার স্থিতিস্থাপকতা প্রধানত তিন প্রকার। একটি হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, একটি চাহিদার আয় স্থিতিস্থাপকতা বা ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড, একটি চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বা ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এই আড়াআড়ি স্থিতিস্থাপকতার বহুল প্রচলিত বর্তমান নাম হচ্ছে চাহিদার পারস্পরিক স্থিতিস্থাপকতা পারস্পরিক স্থিতিস্থাপকতা, যা আড়াআড়ি স্থিতিস্থাপকতাও তা, দুইটার ইংরেজি হচ্ছে ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। আমরা আজকে আলোচনা করব শুধুমাত্র দাম স্থিতিস্থাপকতা এই বিষয়টি নিয়ে, এবং দাম স্থিতিস্থাপকতার সাথে সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধানগুলো আমরা শিখে নেব। কিভাবে দাম স্থিতিস্থাপকতা বিভিন্ন তথ্যসূচি বা সমীকরণ থেকে নির্ণয় করা যায়। এই বিষয়টি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর চাহিদার স্থিতিস্থাপকতার সংজ্ঞা নিয়ে যে ক্লাসটি করা হয়েছে, সেখানে আমি আলোচনা করেছি যে চাহিদার স্থিতিস্থাপকতা বলতেই প্রধানত চাহিদার দাম স্থিতিস্থাপকতাকে নির্দেশ করা হয়। এজন্যই চাহিদার স্থিতিস্থাপকতা এবং চাহিদার দাম স্থিতিস্থাপকতা দুইটা বিষয়কে অনেক বইতেই অভিন্ন বিষয় হিসাবে আলোচনা করা হয়েছে। সুতরাং তোমরা বুঝতেই পারছো দাম স্থিতিস্থাপকতার গুরুত্ব কতখানি। তাহলে আমরা এখন দাম স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করব। দাম স্থিতিস্থাপকতা বলতে আমরা কি বুঝি? খুব সংক্ষেপে আমরা বলতে পারি যে দ্রব্যের দামের পরিবর্তনের সাথে চাহিদার পরিমাণ যে মাত্রায় সাড়া দেয়, তাকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলে। এই যে সংজ্ঞাটি, অত্যন্ত সুন্দর সংজ্ঞা, আমার খুব পছন্দ। কিন্তু আমরা যারা নবীন ছাত্রছাত্রী অর্থনীতি পড়ছি, তাদের কাছে এই সংজ্ঞা থেকে আমাদের স্থিতিস্থাপকতার ধারণাটি পরিষ্কার হলো না। কোনো কোনো বইতে লেখা আছে দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে আপেক্ষিক পরিবর্তন ঘটে, এ দুই পরিবর্তনের অনুপাতকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলে। এটিও একটি সুন্দর সংজ্ঞা, কিন্তু আমি মনে করি নবীন ছাত্রছাত্রী যারা অর্থনীতি পড়ছো, উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বা ডিগ্রিতে এসে শুরুতে প্রথম বা অনার্সে এসে একেবারে প্রথমেই অর্থনীতি পড়ছো, আগে হয়তো বিজ্ঞানের ছাত্র ছিলে বা ছাত্রী ছিলে, তোমাদের কাছে এই দুইটি সংজ্ঞা থেকে কোনো কিছুই পরিষ্কার হচ্ছে না। তাহলে সহজবোধ্য সংজ্ঞা কি হবে? সহজবোধ্য সংজ্ঞা আমি লিখতে আগ্রহী এইভাবে যে দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তনের ফলে
ফলে তার চাহিদার পরিমাণের শতাংশিক যে পরিবর্তন ঘটে একটা সেমিকোলন দাও, দিয়ে লিখো এ দুই পরিবর্তনের অনুপাতকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলে। অর্থাৎ আমরা লিখতে পারি, দাম স্থিতিস্থাপকতা ইপি ইকুয়াল দ্রব্যের দামের বা শুধু দামের আমরা লিখতে পারি দ্রব্যের দামের শতাংশিক বা শতকরা পরিবর্তন আর উপরে হবে চাহিদার পরিমাণের শতাংশিক পরিবর্তন। চাহিদা অপেক্ষকে দাম যেহেতু স্বাধীন চলক আর চাহিদার পরিমাণ অধীন চলক, স্বাধীন চলকের পরিবর্তন অনুপাত লেখার সময় নিচে লিখতে হয় ভগ্নাংশের হর অংশে, আর অধীন চলকের পরিবর্তন লিখতে হয় ভগ্নাংশের লব অংশে অর্থাৎ উপরে। সুতরাং দামের পরিবর্তনটা হবে নিচে আর চাহিদার পরিমাণের পরিবর্তন লিখতে হবে উপরে। এই বিষয়টিকে যদি তোমরা পাল্টে দাও তাহলে কিন্তু চাহিদার দাম স্থিতিস্থাপকতা হবে না। স্বাধীন চলকের পরিবর্তন থাকবে ভগ্নাংশ লেখার সময় নিচে, অধীন চলকের পরিবর্তনটা থাকবে ভগ্নাংশ লেখার সময় উপরে বা লব অংশে। এইটুকু মনে রাখতে হবে। এখন দামকে যদি আমরা ধরি পি, এটা হচ্ছে দাম, তাহলে দামের পরিবর্তনকে আমরা ধরব চেঞ্জিং পি, আর কিউকে যদি আমরা ধরি চাহিদার পরিমাণ, তাহলে চেঞ্জিং পি হবে আমাদের চাহিদার পরিমাণের পরিবর্তন। এই প্রতীকগুলো নিয়ে আমরা এই যে ভগ্নাংশ বা অনুপাত লিখলাম, এই অনুপাতটিকে গাণিতিকভাবে প্রকাশ করতে পারি। পরবর্তী পৃষ্ঠায় যাই। কি হবে? বা ইপি ইকুয়াল চেঞ্জিং পি হচ্ছে দামের পরিবর্তন, তাকে যদি আমরা মূল দাম পি দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করি তাহলে দামের শতকরা পরিবর্তন পাওয়া যাবে। এটি সরল ঐকিক নিয়মের বিষয়, তোমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। মনে রাখো, দামের পরিবর্তনকে প্রাথমিক দাম দিয়ে ভাগ করে ভাগফলকে 100 দিয়ে গুণ করলে দামের শতকরা পরিবর্তন পাওয়া যায়। একইভাবে চাহিদার পরিমাণের পরিবর্তনকে
মূল চাহিদার পরিমাণ বা প্রাথমিক চাহিদার পরিমাণ দিয়ে ভাগ করে ভাগফলকে 100 দিয়ে গুণ করলে চাহিদার পরিমাণের শতকরা বা শতাংশিক পরিবর্তন পাওয়া যায়। আমরা এই প্রতীকের আকারে অনুপাতটিকে প্রকাশ করলাম। এখন এই যে 100 গুণ করলাম, 100 গুণ করার অ্যাকচুয়ালি কোনো মানে নাই। উপরে নিচে 100 ভাগ করলে 1 হয়ে যাবে, অর্থাৎ প্রচলিত কথা অনুযায়ী কাটাকাটি চলে যাবে। আমরা কাটাকাটি করে ফেললাম। তাহলে কি থাকবে? বা ইপি ইকুয়াল এই চেঞ্জিং কিউ বাই কিউ কে আমরা প্রথমে লিখি চেঞ্জিং কিউ বাই কিউ। এখানে ইনটু দিয়ে এই অংশ তো নিচের অংশ ভগ্নাংশের, এটাকে উপরে তুলে ফেলি। উপরে তুললে এটা উল্টে যাবে, পি চলে যাবে উপরে আর চেঞ্জিং পিটা চলে আসবে নিচে। এখন এই দুইটা চেঞ্জিংকে আমরা একত্রিত করব আর পি আর কিউ কে আলাদা করে রাখবো, তাহলে আমাদের হয়ে যাবে। অতএব দাম স্থিতিস্থাপকতা ইপি সমান কি বের হলো? চেঞ্জিং কিউ বাই চেঞ্জিং পি ইন্টু পি বাই কিউ। এই হচ্ছে দাম স্থিতিস্থাপকতা নির্ণয়ের সূত্র। এই সূত্র দিয়ে আমরা চাহিদার দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করতে পারি। এখন এই যে সূত্রটি আমরা লিখলাম, এখানে কোন প্রতীক দিয়ে আমরা কি চিহ্নিত করলাম ডান পাশে একটু লিখে দেই। যেখানে তোমাদেরও লিখতে হবে, পি হচ্ছে প্রাথমিক দাম, চেঞ্জিং পি হচ্ছে দামের পরিবর্তন, কিউটা কি? প্রাথমিক চাহিদার পরিমাণ। আর চেঞ্জিং কিউ হচ্ছে চাহিদার পরিমাণের পরিবর্তন। এগুলো লিখে লিখে সেমিকোলন দেয়া ভালো। সবার শেষটায় আমরা দাঁড়িয়ে দিলাম। এই আমাদের হয়ে গেল চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয়ের সূত্র প্রতিষ্ঠা। এখন এই সূত্রটিকে যারা ক্যালকুলাস পড়ে বা অনার্সে মাস্টার্সে যারা অর্থনীতি পড়ি, আমরা এই সূত্রটিকে এইভাবে না লিখে আমরা ক্যালকুলাসের সাহায্যে প্রকাশ করি। এটা উচ্চ মাধ্যমিক শ্রেণী বা ডিগ্রি পাস কোর্সের প্রয়োজন নেই। ইপি সমান আমরা লিখি এইভাবে, ডি কিউ বাই ডিপি ইন্টু পি বাই কিউ। এটা কিন্তু ডি কিউ বাই ডিপি নয়, এটাকে পড়তে হয় ডেরাইভেটিভ অফ কিউ উইথ রেসপেক্ট টু পি, অর্থাৎ পি এর সাপেক্ষে কিউ এর অন্তরক সহগ বা অন্তর্কলন। এই বিষয়টি উচ্চ মাধ্যমিক শ্রেণীতে প্রয়োজন নেই বা ডিগ্রি পাস কোর্সেও প্রয়োজন নেই। অনার্সে যাদের প্রয়োজন তাদের জন্য আমি পরে ক্লাস নেব। অনার্সে কিন্তু শুধু এটা প্রয়োজন নেই, এই যে বিষয়টি প্রতিষ্ঠা করা হলো এটিও প্রাথমিকভাবে সবার জানা প্রয়োজন। এখন এই যে সূত্র প্রতিষ্ঠিত হলো, এই সূত্রের মাধ্যমে আমরা চাহিদার দাম স্থিতিস্থাপকতা সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান করতে পারব। আমরা দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করতে পারব। তো আমি শিরোনাম লিখি দাম স্থিতিস্থাপকতা
নির্ণয়। কিভাবে নির্ণয় করব? ধরো তোমাকে দিয়ে দিল দাম আর সংক্ষেপে লিখছি আমি চাহিদার পরিমাণ। দুইটা কলামে এইভাবে একটা ছোট সূচি। যে দাম যখন 2 টাকা তখন চাহিদার পরিমাণ 8 একক, দাম যখন 4 টাকা তখন চাহিদার পরিমাণ 6 একক। এই সূচি থেকে চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করো। একটা চাহিদা সূচি দিয়ে দিল, সূচি থেকে বলল দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করো। এইভাবে সূচি না দিয়ে বলতে পারে কোনো দ্রব্যের দাম যখন 2 টাকা তখন তার চাহিদার পরিমাণ 8 একক, দাম বৃদ্ধি পেয়ে 4 টাকা হলে চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে 6 একক যদি হয় তাহলে এক্ষেত্রে চাহিদার দাম স্থিতিস্থাপকতা কত? এইভাবেও প্রশ্নটি করতে পারে, আমি বলে রাখলাম। তো এই সূচি থেকে বা ওই ন্যারেটিভ প্রশ্ন থেকে আমরা কি করতে পারি? চাহিদার দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করতে পারি। কিভাবে? আমরা প্রথমে সূত্রটি লিখব যে আমরা জানি কি জানি? দাম স্থিতিস্থাপকতা ইপি ইকুয়াল চেঞ্জিং কিউ বাই চেঞ্জিং পি ইন্টু পি বাই কিউ। এখানে লিখতে হবে যে যেখানে পূর্বের পৃষ্ঠায় আমি যেমন লিখে এসেছি যে পি হচ্ছে প্রাথমিক দাম, চেঞ্জিং পি হচ্ছে দামের পরিবর্তন, কিউ হচ্ছে প্রাথমিক চাহিদার পরিমাণ, চেঞ্জিং কিউ চাহিদার পরিমাণের পরিবর্তন। তোমরা লিখে নিও। এখন 2কে যদি আমরা ধরি প্রাথমিক দাম, তাহলে এই দামের প্রাতিসাঙ্গিক চাহিদার পরিমাণ এটি হবে প্রাথমিক চাহিদার পরিমাণ। 2কে প্রাথমিক দাম ধরলে 8 হবে প্রাথমিক চাহিদার পরিমাণ। আর আমরা যদি 4কে ধরি প্রাথমিক দাম তাহলে সেক্ষেত্রে 6 হবে প্রাথমিক চাহিদার পরিমাণ। 2কে যদি আমরা প্রাথমিক দাম ধরি, 4 হবে পরিবর্তিত দাম, সেক্ষেত্রে 8 হবে প্রাথমিক চাহিদার পরিমাণ, 6 হবে পরিবর্তিত চাহিদার পরিমাণ। আর 4কে যদি আমরা ধরি প্রাথমিক দাম তাহলে পরিবর্তিত দাম হবে 2, সেক্ষেত্রে 6 হবে প্রাথমিক চাহিদার পরিমাণ, 8 হবে পরিবর্তিত চাহিদার পরিমাণ। তো আমরা 2কে প্রাথমিক চাহিদার পরিমাণ ধরে অঙ্কটি যদি করে ফেলি, আমি এখানে লিখছি, তোমরা খেয়াল করো যে বা ইপি সমান কত হবে? যে চেঞ্জিং পি দামের পরিবর্তন আমরা নির্ণয় করব পরিবর্তিত দাম থেকে প্রাথমিক দাম বিয়োগ করে। পরিবর্তনটা নির্ণয় করতে হবে পরিবর্তিত অবস্থা থেকে প্রাথমিক অবস্থার বিয়োগ। তাহলে পরিবর্তিত দাম হচ্ছে 4 বিয়োগ প্রাথমিক দাম হচ্ছে 2, 4 - 2, এটাকে ব্র্যাকেট দিয়ে দেই। চেঞ্জিং কিউ চাহিদার পরিমাণের পরিবর্তনটা কিভাবে হবে? পরিবর্তিত প্রাথমিক চাহিদার পরিমাণ থেকে প্রাথমিক চাহিদার পরিমাণ বিয়োগ। তাহলে পরিবর্তিত চাহিদার পরিমাণ হচ্ছে 6 মাইনাস প্রাথমিক চাহিদার পরিমাণ হচ্ছে 8 ইন্টু পি বাই কিউ। পিটা প্রাথমিক চাহিদার প্রাথমিক দাম, পি হচ্ছে প্রাথমিক দাম, এটা 2, আর বাই কিউ হচ্ছে প্রাথমিক চাহিদার পরিমাণ 8।
এখন ক্যালকুলেশন করলে আমাদের চাহিদার স্থিতিস্থাপকতার মান বের হয়ে যাবে। কত বের হবে? এখানে নিচে হলো 4 - 2 মানে 2, এখানে 6 - 8 মানে -2 ইন্টু, এটাকে ব্র্যাকেট দিয়ে দাও, ইন্টু এই 2 আর 8 কাটাকাটি চলে যাবে কত? এটা হবে 1/4। তো এখানে 2 2 তো কাটাকাটি চলে যাবে, থাকবে কি -1/4। এই -1/4 সমান কিন্তু আমরা যদি 4 দিয়ে 1 কে ভাগ দিই তাহলে বের হবে 0.25 বা 0.25 বা 0.25। এটা মাইনাস। এখান থেকে তোমরা একটি বিষয় খেয়াল করো, স্থিতিস্থাপকতা একটি একক বিহীন পরিমাপ। স্থিতিস্থাপকতার কোনো একক নেই, এবং এই যে স্থিতিস্থাপকতার মান বের হলো মাইনাস, এই মাইনাসের একটি তাৎপর্য আছে, যদিও মাইনাসটি আমাদের খুব জরুরি নয়। মাইনাসের তাৎপর্য হলো এই অংশটি তোমরা খেয়াল করো, দাম স্থিতিস্থাপকতা নির্ণয়ের সূত্রের এই অংশটি চেঞ্জিং কিউ বাই চেঞ্জিং পি, এই অংশটি কি প্রকাশ করে? যে দামের এক একক পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের পরিবর্তনটা পরিমাপ করে। আমি লিখে দিয়ে দেই তোমাদের, চেঞ্জিং কিউ বাই চেঞ্জিং পি কি নির্দেশ করে? যে দামের এক একক পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের পরিবর্তনটা কত হয় তা পরিমাপ করে। তাহলে এই যে স্থিতিস্থাপকতার মান, আমরা জানি দামের সাথে চাহিদার পরিমাণের একটি বিপরীতমুখী সম্পর্ক আছে। চাহিদা বিধি অনুযায়ী যখন অন্যান্য শর্ত স্থির থাকলে কি হয়? দামের বৃদ্ধিতে চাহিদার পরিমাণ হ্রাস পায়। এক্ষেত্রে যেহেতু দামের বৃদ্ধিটা পরিমাপ করা হয়, দামের এক একক বৃদ্ধিতে চাহিদার পরিমাণ নিশ্চয় হ্রাস পাবে, এজন্য স্থিতিস্থাপকতার মানটা ঋণাত্মক বা নেগেটিভ বের হয়েছে। কারণ এই যে নেগেটিভ মানের অর্থ হচ্ছে দাম এক একক বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ যা ছিল তার 4/1 অংশে নেমে আসে, আগের থেকে 4/1 হয়ে যায় চাহিদার পরিমাণ। অর্থাৎ চাহিদার পরিমাণ দামের সাথে এই মাত্রায় সাড়া দেয়, এই মাত্রাটিকে বলা হয় চাহিদার দাম স্থিতিস্থাপকতা। এখন এই যে মাইনাস মান, এখানে তোমরা যদি স্থিতিস্থাপকতার মান ইপি ইকুয়াল -0.25 রেখে দাও, তোমাদের কোনো পাপ হবে না, কোনো সমস্যা হবে না। তবে স্থিতিস্থাপকতা একটি এককবিহীন পরিমাপ, এবং স্থিতিস্থাপকতার মানকে আমরা সব সময় পরম মান হিসাবে বিবেচনা করি। তোমরা পরবর্তী অংশে লিখবে, নিচে লিখবে, আমার এখানে জায়গা নেই, আমি সংক্ষেপে লিখছি। এটাকে আমরা বলি মডুলাস। ইপি কে যদি মডুলাস করে ফেলি সমান কত হবে? মডুলাস মানে সব সময় ধনাত্মক মান, 0.25 সমান 0.25। এটা মাইনাস মান থাকলে প্লাস হয়ে যায়। এই চিহ্নটিকে গণিতের ভাষায় বলা হয় মডুলাস। এটা কি? এটা মডুলাস। মডুলাসের অর্থ হলো সব সময় পরম মান বা ধনাত্মক মান। আমি একটি উদাহরণ দিয়ে বলি, ধরো মডুলাস 4 সমানও 4, আবার মডুলাস -4 সমানও 4। মডুলাস মানে সব সময় ধনাত্মক মান। দামের সাথে চাহিদার পরিমাণের বিপরীত সম্পর্ক তো আমরা জানি, এই মাইনাস মানটি আমাদের প্রয়োজন নাই। দাম বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ হ্রাস পাবে, এটা আমাদের জানা আছে। স্থিতিস্থাপকতা পরিমাপ করে ধনাত্মক বা পরম মানটা আমরা নেই শুধু এই ধারণা নিতে যে দাম এক একক বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ কোন মাত্রায় সাড়া দেবে। এই যে রেজাল্ট স্থিতিস্থাপকতার বের হলো, দাম স্থিতিস্থাপকতার, এই রেজাল্ট কি নির্দেশ করে? যে দাম 1 টাকা বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ 4/1 নেমে আসে, কমে যায়, 4/1 হয়ে যায়। এই হচ্ছে বিষয়। এখন এই ধরনের সূচি
ছাড়াও আমরা চাহিদা সমীকরণ বা চাহিদা অপেক্ষক থেকে চাহিদার স্থিতিস্থাপকতা, দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করতে পারি। তোমাকে এইভাবে সূচি না দিয়ে প্রশ্ন করতে পারে যে QD ইকুয়াল 12 মাইনাস thrice P চাহিদা সমীকরণ বা অপেক্ষক থেকে দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করো। এই ধরনের সমীকরণ দিয়ে যদি বলে দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করো, সেক্ষেত্রেও আমরা খুব সহজে দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করতে পারি। প্রথমে আমরা কি করব, যে দেওয়া আছে বা আমরা লিখব যে প্রদত্ত অপেক্ষক QD ইকুয়াল 12 মাইনাস thrice P থেকে P এর বিভিন্ন অনুমিত মানের জন্য QD এর মানের সূচি। সূচিটা কিরকম আমরা লিখলাম এখানে P আর এখানে লিখলাম QD। আমাদের মাত্র দুইটা মান নিলে স্থিতিস্থাপকতার জন্য পর্যাপ্ত মান আমরা পেয়ে যাব। এই সমীকরণে দেখো P এর মান যখন 1 হবে, তখন এটা হবে P এর মান যদি হয় 1, তাহলে এই অংশটা হয়ে যাবে 3 একে 3, P এর মান যেহেতু 1, 12 থেকে 3 গেলে কত হয়? 12 থেকে 3 গেলে 9 হয়। এই সমীকরণে যদি P এর মান হয় 2, তাহলে কি হবে? 3 দুগুণা 6, 6 থেকে 12 থেকে 6 গেলে কত হবে? 6 হবে। এই দুইটা মানের প্রেক্ষিতে একটাকে প্রাথমিক দাম ধরে, এটাকে পরিবর্তিত দাম ধরে, তার প্রাতিসাঙ্গিক পরিমাণগুলোকে প্রাথমিক চাহিদার পরিমাণ আর পরিবর্তিত চাহিদার পরিমাণ ধরে আমরা চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করতে পারি। তো আমরা ওই আগের মতো লিখতে পারি যে আমরা জানি চাহিদার স্থিতিস্থাপকতা EP ইকুয়াল কত। এক্ষেত্রে যেহেতু Q এর পরিবর্তে QD দেয়া আছে, তোমাকে মনে রাখতে হবে এটা Q নয় QD, চেঞ্জিং QD বাই চেঞ্জিং P ইন্টু P বাই Q এর পরিবর্তে QD। এখানে লিখতে হবে তোমাদের P সমান প্রাথমিক দাম, চেঞ্জিং P দামের পরিবর্তন, QD প্রাথমিক চাহিদার পরিমাণ, চেঞ্জিং QD চাহিদার পরিমাণের পরিবর্তন। এই কথাগুলো অবশ্যই লিখতে হবে। এখন আমরা 1 কে যদি প্রাথমিক দাম ধরি আর 2 কে পরিবর্তিত দাম, তাহলে দামের পরিবর্তনটা কত হলো? পরিবর্তিত দাম থেকে প্রাথমিক দামটা বিয়োগ করব, তখন আমরা পাবো দামের পরিবর্তন 2 মাইনাস 1। আর চাহিদার পরিমাণ কি? পরিবর্তিত চাহিদার পরিমাণ থেকে প্রাথমিক চাহিদার পরিমাণ আমরা বিয়োগ করব 6 মাইনাস 9 ইন্টু প্রাথমিক দাম হচ্ছে 1 আর প্রাথমিক চাহিদার পরিমাণ হচ্ছে আমাদের 9। এখন সমান কি? এখানে নিচে হবে 1 আর উপরে হবে কি? যে 1 নিচে লেখার কোনো প্রয়োজন নাই, -3 ইন্টু 1/9। এই যে 3 আর 9 কাটা যাবে, 3 সমান হবে -1/3। সুতরাং এক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান কত? EP
এটাকে মডুলাস দিয়ে আমি একসাথে প্লাস করে নিলাম যে 1/3। এক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান 1/3। এইভাবে আমরা কোনো চাহিদার সমীকরণ থেকে স্থিতিস্থাপকতা নির্ণয় করতে পারি। এই 1/3 এর মানে কি, দাম যখন 1 একক বৃদ্ধি পায় তখন চাহিদা পূর্বের থেকে 3/1-এ নেমে আসে। যেহেতু দামের সাথে চাহিদার সম্পর্ক বা চাহিদার পরিমাণের সম্পর্ক বিপরীতমুখী, এইভাবে আমরা কোনো সূচি এবং সমীকরণ থেকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করতে পারি। আশা করি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তোমরা উপকৃত যদি হয়ে থাকো, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ইউটিউবে এই যে ভার্চুয়াল ক্লাসরুম ফর ইকোনমিক্স এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলোতে লাইক দাও, কমেন্ট অপশনে তোমাদের মত ব্যক্ত করো। আমাকে অনুপ্রাণিত করার জন্য আমি অনুরোধ করছি এবং তোমাদের সহপাঠী শিক্ষার্থী যারা আছে তাদের কাছে আমার ক্লাসের ভিডিওগুলো শেয়ার দিয়ে আমাকে উৎসাহ প্রদান করবে, এই আশাবাদ ব্যক্ত করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ। দাম স্থিতিস্থাপকতারও প্রকারভেদ আছে। দাম স্থিতিস্থাপকতা আবার 5 ধরনের, সেগুলো আমরা পরে আলোচনা করব। আগে স্থিতিস্থাপকতার প্রকারভেদের যে 3টি বিষয় আছে ওইগুলো নিয়ে আলোচনা শেষ হোক। তোমরা করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলো এবং সুস্থ থাকার চেষ্টা করো। দুনিয়া খুব কঠিন জায়গা হয়ে পড়েছে। ধন্যবাদ।